শুভ সকাল। আমরা খুবই একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছি। আমি ক্রান্তিকাল বলছি এই জন্য যে কারণ আমরা মাত্র কিছুদিন হলো আমরা একটা বিপ্লব সম্পন্ন করেছি। 5 আগস্ট 2024 আমরা স্বৈরাচারী একনায়ক শেখ হাসিনাকে পরাজিত করে বাংলাদেশের মানুষ আমরা নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিয়েছি। আমাদের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে, অনেক স্বাদ। আমরা অনেক দূর যেতে চাই। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং মানবহিতৈষী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। সাথে আছেন ছাত্র জনতার বিপ্লবের 2 জন কর্ণধার ছাত্র প্রতিনিধি সহ দেশের বিজ্ঞ, অভিজ্ঞ, নিবেদিত প্রাণ মানবহিতৈষী কিছু মাননীয় উপদেষ্টাবৃন্দ। এরই মধ্য দিয়ে দেশ গঠনের কাজ চলছে। ভঙ্গুর, ভেঙে পড়া, লুট হয়ে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত একটি অর্থনীতিকে দাঁড় করানো কতটা কঠিন আমার মনে হয় এটা বোঝার জন্য অর্থনীতি কিংবা ব্যাংকিং সায়েন্সেস, অ্যাকচুয়ারিয়াল সায়েন্সেস, ফাইন্যান্সিয়াল সায়েন্সেস, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, ব্যাংক ম্যানেজমেন্ট কিংবা এসব বিষয় নিয়ে পড়াশোনা করার দরকার নেই। আপনার অর্থনীতির প্রত্যেকটা দিক ও বিভাগকে ধ্বংস করা হয়েছে। আপনি ফরেন রেমিটেন্স বলেন, রেমিটেন্স রিজার্ভ বলেন, আপনার এমপ্লয়মেন্ট বলেন, ট্যাক্সেশন বলেন, সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম বলেন, ব্যাংকিং সিস্টেম বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, অ্যাকচুয়ারিয়াল সেক্টর মিনস ইন্স্যুরেন্সেস বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, মোবাইল ব্যাংকিং সিস্টেম বলেন, তারপর হচ্ছে আপনার সমস্ত সেক্টরকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। রেটিং বলেন, লিজিং অ্যান্ড ফাইন্যান্সিং বলেন, লোন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরকে পরিকল্পিতভাবে সুন্দর করে ধ্বংস করা হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি যদি সত্যিকার অর্থে একজন সুস্থ মানুষ হয়ে থাকেন, এমত অবস্থায় আপনি কিভাবে একটি দেশের অর্থনীতিকে আসলে সত্যিকার অর্থে ফিট করবেন? একটা অর্থনীতিকে তো বাঁচাতে হলে অর্থনীতিটাকে ফিট করতে হবে, তাই না? অর্থনীতিটাকে সচল করতে হবে। এরই মধ্য দিয়ে কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে। এই কথাগুলোর শুরুতে আমি বলছি এই জন্য যে আমাদের কোথাও কোথাও ভুল হচ্ছে যে আমরা দেশের প্রত্যেকটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমরা আসলে সরকারকে দায়ী করার চেষ্টা করছি, যেন ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার ফলেই এই ঘটনাটি ঘটছে। মানব ইতিহাসে এই ঘটনাটা আর কখনো ঘটেনি এবং জগতের সমস্ত কিছুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী। আসলে কি তাই? আচ্ছা বলুন তো, আপনি গত সন্ধ্যায় আপনার সন্তানকে কি মাগরিবের আগে সন্তান যাতে ঘরে ফেরত আসে, মিনিমাম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়ুয়া সন্তান যাতে মাগরিবের আগে ঘরে ফেরত আসে, সেটাকে আপনি নিশ্চিত করেছেন? আপনি কি গত রাত্রে আপনার সন্তানের সাথে ডিনার খাওয়াটা নিশ্চিত করেছিলেন? আজকে শুক্রবার, শনিবার আপনার বন্ধ থাকতে পারে। আপনি কি প্ল্যান করেছেন আপনার সন্তানের সাথে কোথায় ঘুরতে যাবেন? তাকে নিয়ে বসেছেন, মিটিং করেছেন? আপনি কি জিজ্ঞেস করেছেন, বাবা এই সপ্তাহের সুন্দর ঘটনাটা কি? এমন কি তুমি কিছু করেছো যেটার জন্য তোমার মন খারাপ হচ্ছে যে তুমি ভুল করেছো, এবং সেটার জন্য তুমি কি পদক্ষেপ নিতে চাও? আমরা কি কখনো বসেছি সন্তানের মাথায় হাত দিয়ে যে বাবা তুমি কেমন আছো, তোমার দিনকাল কেমন চলছে, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে অনেক হ্যাপি, তোমার কিনে আমার অনেক স্বপ্ন। সন্তানকে নিয়ে কি কখনো আপনি মসজিদে গিয়েছেন গত এক সপ্তাহে একবারও? সন্তানকে নিয়ে কি আপনি মন্দিরে গিয়েছেন, চার্চে গিয়েছেন, গির্জায় গিয়েছেন, ক্যাঙে গিয়েছেন, বুদ্ধ মন্দিরে গিয়েছেন? সন্তানকে নিয়ে
গত 1 মাসে কখনো তাবলিগে গিয়েছেন? সন্তানকে নিয়ে একসাথে কোরআন পড়েছেন, বাইবেল পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, গীতা পড়েছেন? সন্তান, সন্তানের মা কিংবা সন্তানকে একসাথে বসে আড্ডা দিয়েছেন? সন্তানকে কি কখনো বলেছেন গত 1 বছরে বা 1 মাসে বা 2 মাসে, 6 মাসে যে তোমার দাদা দাদি নানা নানিকে পায়ে ধরে কদমবুচি করো, সালাম করো, প্রণাম করো, সাষ্টাঙ্গে প্রণাম করেছ বা করে আসো? কিংবা তাদের কবরে কিংবা তাদের দাহস্থানে কিংবা তাদের শ্মশানে গিয়ে তাদের একটু শ্রদ্ধা জানিয়ে আসো। আর সেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যার জন্য সরাসরি ডক্টর ইউনূসকে দায়ী করছেন। আজকের যে হন্তারক, সেই হন্তারকটি হচ্ছে আমার মতো আপনার মতো বাবার সন্তান, যেই বাবারা সন্তানদের সাথে ডিনার করেন না, মাগরিবের আগে সন্তান ঘরে ফিরে আসা নিশ্চিত করেন না, সন্তানকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দেন না, সন্তানকে বলেন না তোমার মায়ের কথা শুনে চলবে, সন্তানের সাথে মসজিদে যান না, একসাথে কোরআন, ত্রিপিটক, বাইবেল, তাওরাত, গীতা পড়েন না, রামায়ণ মহাভারত পড়েন না, হাদিস পড়েন না, সন্তানকে নিয়ে মসজিদে যান না, মন্দিরে যান না, গির্জায় যান না, ক্যাঙে যান না, যেটাকে আমরা বুদ্ধ মন্দির বলি, কিংবা গুরুদুয়ারায় যান না। আমরা সেই পিতা যে আজকের হন্তারককে বানিয়েছি। আমরা আমাদের সন্তানকে কখনো বলিনি তোমার দাদিকে একটু পায়ে ধরে সালাম করতে হবে, পরীক্ষা যাওয়ার আগে নানিকে কল দিয়ে সালাম করতে হবে, কিংবা নানির পায়ে ধরে নানির পায়ে ধরে সালাম করতে হবে, কিংবা মুরব্বীদের কবর জিয়ারত করতে হবে, কিংবা মুরব্বীদের শ্মশানে গিয়ে সম্মান বা শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমরা সেই সব পিতা। আপনি নিজের দায় নিতে শিখুন। আপনি কতটা দায়ী? আপনি নিজেকে সৎ ইনকাম করেছেন? আপনার সন্তানের কাছ থেকে যে সততা আশা করছেন, আপনি যে হাই হাই করছেন, আপনি নিজেকে সৎ ইনকাম করেন? আপনি কি দুর্নীতি করেন না? নিজেকে কি দুর্নীতি মুক্ত রেখেছেন? অত্যাচার করে টাকা কামানোটাকে বন্ধ করেছেন? আমরা নিজের দিকে তাকাই। রেসপন্সিবিলিটি যত না ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার চেয়ে বেশি আমাদের। আমার বয়স যদি 50 হয়, গত 50 বছর কিন্তু ডক্টর ইউনূস আমাকে চালাননি, আমি আমাকে চালিয়েছি। আমি কি আমাকে মানুষ করেছি নাকি জানোয়ার করেছি? আমি কি আমার সন্তানকে সঠিক শিক্ষাটা দিয়েছি? তার বড় জ্যাঠা যখন তাকে রাস্তায় পেয়ে, ভুলভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেয়ে বলল যে এখনই বাড়ি যাও, আর সেটা ছেলে এসে বলল, আর আপনি তার বড় জ্যাঠাকে আপনি পিটালেন, অপমান করলেন, লাঞ্ছিত করলেন। কই, আপনি তো বলেননি আমার বড় ভাই যা বলেছে সঠিকই বলেছে, আমার বড় ভাই এর কথা শুনে চলতে হবে। কই, আপনি বড় ভাইয়ের সাথে অপমান করেছেন। মূল্যবোধ আপনি তো মূল্যহীন করেছেন নিজের জীবনকে, সন্তানের জীবনকে। এরকম একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ডক্টর মোহাম্মদ ইউনূস হাতে নিয়েছেন। আপনি পুলিশ বা স্বরাষ্ট্র বিভাগ বলেন, নিরাপত্তা বিভাগ, নিরাপত্তা বাহিনীতে কি করেননি তিনি? শেখ হাসিনা। পুলিশ বলেন, অ্যাপিবিএন বলেন, আনসার বাহিনী বলেন, আনসার বাহিনী তো সবই গোপালগঞ্জের লোক। অ্যাপিবিএন বলেন, পুলিশ বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলেন, নৌ পুলিশ বলেন, কোস্ট গার্ড বলেন, অ্যাপিবিএন বলেন, র্যাব বলেন, আনসার বাহিনী বলেন, কমিউনিটি পুলিশ বলেন, সব জায়গায় তো আওয়ামী লীগের লোক। দেশটা চলবে কিভাবে? দুর্নীতি, ঘুষ, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ভুল রিপোর্ট করা, শত্রুতামূলক মামলা পরিচালনা করা, তদন্তকে অন্য খাতে প্রবাহিত করা। কি করেননি তিনি? সেই দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর আপনি মাত্র 1 মাসের মধ্যে এটাকে বেহেশত বানাতে চান। আপনি দায়িত্ব নিয়ে দেখুন না। আর আপনি নিজের সন্তানকে মাগরিবের আগে ঘরে আসা নিশ্চিত করতে পারেন না। আপনি নিশ্চিত করতে পারেন না আপনার সন্তান নামাজ পড়ছে, কিংবা মন্দিরে যাচ্ছে, কিংবা গির্জায় যাচ্ছে, কিংবা প্যাগোডায় যাচ্ছে, কিংবা গুরুদুয়ারায় যাচ্ছে। আপনি নিশ্চিত করতে পারেন না আপনার সন্তান সকালে উঠে কোরআন পড়ছে, কিংবা গীতা পড়ছে, কিংবা বাইবেল পড়ছে, কিংবা ত্রিপিটক পড়ছে, কিংবা গ্রন্থ সাহেব পড়ছে। আপনি নিশ্চিত করতে পারেন না। তো আগে আপনি নিজে ঠিক হন, নিজের সন্তান পরিবারকে ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে।
সব ঠিক হয়ে যাবে। আপনি জানেনই না আপনার সন্তান একজন কিশোর অপরাধী, তাহলে আপনার সন্তান নিজেই একজন টিজার। এটা নিশ্চিত করতে হবে আমি নিজে ঠিক আছে কিনা। একটি বিচার ব্যবস্থা তিনি রেখেছেন, খুনে ধরা, পোকায় খাওয়া, অযোগ্য ব্যক্তিতে ভরা, অপরাধীরা পর্যন্ত দেশে আপিল বিভাগের বিচারক হয়েছেন সাইফুদ্দিন আহমেদ মানিক। সেরকম একটি ধ্বংস, নষ্ট, পচা বিচার বিভাগ তিনি রেখে গিয়েছেন। অযোগ্য ব্যক্তিতে ভরা, অসৎ ব্যক্তিতে ভরা, চোরে ভরা, আওয়ামী লীগে ভরা একটি দেশ, একটি বিচার ব্যবস্থা যেখানে দেশের প্রধান বিচারপতিকে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিলেন। সেরকম একটি বিচার ব্যবস্থা স্বৈরাচারী শেখ হাসিনা রেখে গিয়েছেন। সেটিকে ডক্টর ইউনূস ঠিক করার চেষ্টা করছেন, আর আপনি আশা করছেন 1 মাসের মধ্যে তিনি দেশের বিচার ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থা সুন্দর করে ফেলবেন। আপনি নিজে নিশ্চিত করতে পেরেছেন আপনার সন্তান যেন রাতের খাবারটি আপনার সাথে খায়, একসাথে একটু আড্ডা দিয়ে একটা মুভি দেখি? করেননি তো। বাপ ছেলে কখনো ছাদে গিয়ে গল্প করেছেন? আর আপনি আশা করছেন ডক্টর ইউনূস 1 মাসের মধ্যে দেশের আইন ও বিচার ব্যবস্থাকে ঠিক করবে? এভাবে দেশের প্রত্যেকটি দিক ও বিভাগকে ধ্বংস করা হয়েছে। দেশে কেন অপরাধ প্রবণতা বেড়েছে, কেন কিশোর অপরাধ বেড়েছে, কে এদেশে প্রশ্ন ফাঁসের মহোৎসব শুরু করেছিল? প্রশ্ন ফাঁস শব্দটা তো আপনি শুনেননি, কিন্তু আপনার সন্তানরা কেন প্রশ্ন ফাঁস সম্পর্কে জানে? কে শুরু করেছিল এই প্রশ্ন ফাঁসের এই মহোৎসব? সেরকম একটি পচা নষ্ট জেনারেশন আমাদের হাতে দিয়ে সে চলে গেছে, আর আপনি আশা করছেন ডক্টর ইউনূস 1 মাসের মধ্যে সব ঠিক করে নেবেন। এটা কি খুব বেশি হয়ে যাচ্ছে না? মূল্যবোধ প্রথমত নিজের মধ্যে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমরা যেটাতেই বিশ্বাস করি না কেন, আমরা ইসলামপন্থী হতে পারি, আমরা মুসলিম হতে পারি, আমরা বৌদ্ধ হতে পারি, খ্রিস্টান হতে পারি, জৈন হতে পারি, শিখ হতে পারি, আহমদিয়া হতে পারি, আমরা শিয়া হতে পারি, আমরা বাহাই হতে পারি, আমরা কাদেরিয়া তরিকার মুসলিম হতে পারি, আমরা সুন্নি হতে পারি, ওয়াহাবি হতে পারি, আমরা প্রোটেস্ট্যান্ট হতে পারি, ক্যাথলিক হতে পারি, আমরা ব্যাপটিস্ট হতে পারি, আমরা যাই হই না কেন, আমাদেরকে প্রথমত নিজের আদর্শ বোধে উজ্জীবিত হতে হবে। আপনি আস্তিক হন, নাস্তিক হন, মার্কসিস্ট হন, কমিউনিস্ট হন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা আদর্শে মানবিকতার কথা আছে, সে আদর্শটা মেনে চলতে হবে নিজেকে আগে, তারপর নিজের পরিবারকে এটা শেখাতে হবে, চর্চা করতে হবে, সমাজে এটা চর্চা করার চেষ্টা করতে হবে, নিজের আশেপাশের মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে হবে, এবং এটা নিশ্চিত করতে হবে যে আমি কোনো অপরাধ করছি না, আমার সন্তানরা অপরাধ করছে না। তাহলে তো এমনিতেই একটা চুকে গেল। আমি যদি অপরাধ না করি, আমার পরিবার যদি অপরাধ না করে, পরিবারের সমাজের সবাই যদি এরকমই হয়, তাহলে সমাজে অপরাধ থাকবে না। একটা সমাজ, 2টা সমাজ, 5টা সমাজ, 500টা সমাজে যদি অপরাধ না থাকে, তাহলে একটা জেলায় অপরাধ থাকবে না। একটা জেলা, 2টো জেলা, 5টা জেলায় যদি অপরাধ না থাকে, তাহলে আরও একটা জেলায় অপরাধ থাকবে না। একটা জেলা, 10টা জেলা, 20টা জেলায় যদি অপরাধ না থাকে, একটা বিভাগে অপরাধ থাকবে না। একটা 2টো বিভাগে যদি অপরাধ না থাকে, তাহলে সারা দেশে থাকবে না। সিম্পল। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইউনিট হচ্ছে আমি আমাকে নিজেকে ঠিক করতে হবে, 2 আমার পরিবারকে ঠিক করতে হবে। এই দুটো জিনিস ঠিক হয়ে গেলে এমনিতে রাষ্ট্র ঠিক হতে হবে। আপনি কেন সবাইকে দায় দিচ্ছেন? আপনি নিজের ট্যাক্সটা জমা দিয়েছেন? আপনি কি রাস্তা হাঁটার সময় রাস্তায় ময়লা ফেলেননি? আমি নিজের দিকে তাকাই না। আমি রাস্তায় ময়লা না ফেললাম, আমি পলিথিন ইউজ না করলাম, আমি প্লাস্টিক ইউজ না করলাম, আমি ট্যাক্সটা জমা দিলাম, আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিলাম, নিজে নামাজ দোয়া পড়লাম, কিংবা মসজিদে গেলাম, মন্দিরে গেলাম, কোরআন পড়লাম, বাইবেল পড়লাম, তাওরাত পড়লাম, গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, সঠিক কাজ করলাম, সৎ কাজ করলাম, খারাপ কাজ করলাম না, কারো সীমা ঠেললাম না, কারো জায়গা দখল করলাম না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করলাম না, কারো অধিকার হরণ করলাম না, সব ঠিক হয়ে গেল। পরিবার ঠিক হয়ে গেল, সমাজ ঠিক হয়ে গেল, উপজেলা, জেলা, বিভাগ, মহানগর, দেশ সব ঠিক হয়ে গেল। কিন্তু আগে আমাকে ঠিক হতে হবে। আপনি ঠিক হয়েছেন? আপনার আচার আচরণ, শব্দচয়ন, কথাবার্তা, কাজ ঠিক হোক। পরিবার ঠিক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। দায়টা আগে আমাদেরকে নিতে হবে। কই পিএসসি পরীক্ষা আসলে, জেএসসি পরীক্ষা আসলে, এসএসসি পরীক্ষা আসলে, আমি যখন টিচার ছিলাম,
আপনারা মহান বাবা মারাই তো আমাদেরকে চাপ দিয়েছেন আপনার সন্তানকে পরীক্ষার হলে যেন চাপ না দেয়, যেন একটু নকল সরবরাহ করি, যেন উত্তরটা একটু বলে দে, পরীক্ষা শেষে নাম্বারটা যাতে একটু বাড়াই দে। আপনারাই তো আমাদেরকে দাওয়াত খাওয়ান। কই, আপনারা তো কখনো বলেননি আমার ছেলেকে নকল দেবেন না, আমার ছেলেকে হেল্প করবেন না, আমার ছেলেকে নাম্বার বাড়াই দেবেন না, হক হালালি বিচার করবেন। কই, আপনারা তো বলেননি। আমার 14 বছরের শিক্ষকতা জীবনে 2-1 জনা গার্ডিয়ান পেয়েছি, আর কাউকে তো পাইনি। আর আপনি দাবি করছেন আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে মদ গাঁজা না খেয়ে মেয়েদের পিছনে না ঘুরে আপনার কথা মতো চলবে, সুন্দর দেশ গড়ার জন্য প্রস্তুতি নেবে। একটা জায়গায় আমাদেরকে একমত হতে হবে। সমস্ত অপরাধ আমি শিখিয়ে আমার সন্তানকে আমি পেশায় চাইতে পারি না। আপনি তো ফোনে আপনার বন্ধুকে মিথ্যা কথা বলেন, ঘরে থাকার পরে বলেন যে ঘরে নেই। মিথ্যা তো ওখান থেকে শুরু হয়। আপনি তো আপনার সন্তানকে দিয়ে সিগারেট আনান, আপনি তো আপনার সন্তানকে দিয়ে মায়ের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করান, আপনি তো আপনার সন্তানকে দাদিকে যাতে সম্মান না করে আপনার সন্তানের সামনে বউয়ের কথা শুনে দাদিকে অত্যাচার করেন, নিজের মাকে। আপনি তো আপনার শাশুড়িকে গালি দেন, আপনি তো আপনার স্ত্রীকে অত্যাচার করেন, আপনি তো এলাকার মানুষের টাকা মেরে খান। আর সে আপনার ছেলে মহান মানুষ হবে? সেজন্য আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের উপর ফোকাস দিতে হবে। এই যে নৈতিক অবক্ষয়, এই যে মৃত্যুর বিভৎস উৎসব, সেই রচনাটা তো আপনিই করেছেন, আমিই করেছি। এই যে ভুল শুদ্ধের ফারাক, এই ফারাকের রেখাটা আগে আমাকে টানতে হবে। আমাকে নিজের সাথে কথা বলতে হবে যে am I right or am I right? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো কেন ঘটছে? আমি সেখানে সবার আগে দায়ী করব পারিবারিক শিক্ষার অভাব। আমি গতকালকে আমার মায়ের সাথে কথা বলছিলাম এবং আমার একজন প্রিয় মানুষ আছে, সে আমার পাশে বসা ছিল গত 3-4 দিন আগে, এবং আমার মা ফোনে বলছিল যে বাবা এরকম 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 সত্য হতে হবে, না হক টাকা কামানো যাবে না, না হক টাকা খেলে ওই টাকা দিয়ে আমার জন্য তোমরা কিছু কিনবা না। এটাই শিক্ষা। that gives you the wave of right thinking. এইরকম কথার ফলে আপনার ব্রেনে যে ঝড়টি উঠে, সেই ঝড়টা আপনাকে ঠেলে ঠেলে সততার বন্দরে নিয়ে যায়। then you become an honest man. পিতামাতা হিসেবে, বড় ভাই হিসেবে, এলাকার গণ্যমান্য মানুষ হিসেবে আমি নিজেই কি সঠিক কাজটি করছি? এই জায়গায় যতদিন আমরা নিজেকে রাখবো না, ততদিন আমরা একটা সুশীল সমাজ যেটা আশা করছি সেটি পাবো না। আপনি শুধু দেখুন না, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে নিয়ে দ্য মিলিয়ন্স অফ মিনিস্টার্স একটা সিরিজ করেছে, এক ডকুমেন্টারি করেছে আল জাজিরা, যে কেউ দেখতে পারেন। আমি সেই সিরিজের লিঙ্কটা এখানে কমেন্ট বক্সে এখনই দিয়ে দিচ্ছি, যাতে সবাই একটু দেখতে পারেন। সেখানে আপনি গেলে দেখবেন যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যিনি বাংলাদেশের প্রথম চোরাচালানি আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু সাহেবের ছেলে, তিনি কি পরিমাণ, এবং তিনি ভূমিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের, তিনি কি পরিমাণ অর্থ এই দেশ থেকে সরিয়েছেন। আপনাদের মহান নেতা, আপনাদের এই মহান নেতা কি পরিমাণ টাকা যে বাংলাদেশ নামক ফকির এই রাষ্ট্রটি থেকে সরিয়েছেন। আমি লিঙ্কটা আপনাদেরকে জন্য কমেন্টে দিয়ে দিলাম, আপনারা একটু দেখতে পারেন। সরিয়েছেন। পৃথিবীর কোন ধনী দেশে ওনার বাড়ি এবং ফ্ল্যাট, রিসোর্ট, প্যান্ট হাউস, রেস্টরুম, বাগান বাড়ি নেই? লন্ডন।
ইউকের, লন্ডন সহ সব জায়গায়, আমেরিকাতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, আবুধাবিতে, কোথায় নেই, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, নিউজিল্যান্ডে, কোথায় ওনার বাগান বাড়ি নেই, কোথায় ওনার প্যান্ট হাউস নেই, কোথায় ওনার রিসোর্ট নেই, কোথায় ওনার বাড়ি নেই, কোথায় ওনার রেস্ট হাউস নেই? আমাকে দেখান তো। ওই রিপোর্টে ঠিকানা সহ সব কিছু দেওয়া আছে, আপনারা একটু দেখতে পারেন। এই লুটপাটের যে দেশ, সেই দেশটা কেন এমনটি হলো? লুটপাট কে শিখিয়েছেন তাহলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে? ওনার বাবা শিখিয়েছেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু সাহেব। নওফেল সাহেব কেন করাপ্টেড হয়েছেন? আমাদের টুপিওয়ালা মহিউদ্দিন চৌধুরীর কারণে। উনি ওনার মেয়ে টুম্পার জিয়াফতের জন্য শুদ্ধ চাঁদাবাজি করেছিলেন মহিউদ্দিন চৌধুরী বাবু। তখন আমি কলেজের ছাত্র, চট্টগ্রাম কলেজে পড়ি আমি, এই এইচএসসিতে। ফলে নওফেল সাহেব চোর হয়েছেন? কই, নুর ইসলাম বিএসসির ছেলেরা তো চোর হননি। একদম আওয়ামী লীগের নেতা নুর ইসলাম চৌধুরী বিএসসি, নুর ইসলাম বিএসসি। কই, ওনার ছেলেমেয়েরা তো চোর হননি, কারণ উনি শিক্ষা দেননি। এটাই আপনার ওনার নাম কি, সুফি মিজানের ছেলেরা, ওরা তো দুর্নীতি করে না, কারণ উনি শেখাননি। কিন্তু আপনার বসুন্ধরা গ্রুপের আব্দুস সোবহান সাহেব, সবগুলো ছেলে চোর, নারী নির্যাতনকারী। কারণ উনি নিজে ছিলেন, উনি শিখিয়েছেন সুন্দর করে, ফলে ওনার বাবার কাছ থেকে শিখেছেন। কই, শামসুন এস চৌধুরীর ছেলে মেয়েরা তো এগুলো করেন স্কয়ার গ্রুপের। কিন্তু আমাদের সালমান এফ রহমান, ওনার বাবাও এরকম ছিলেন, উনিও এরকম হয়েছে। শিক্ষাটা, পারিবারিক শিক্ষাটা খুবই 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 দরকার। আমি আমার সন্তানের জন্য আদর্শবান হচ্ছি কিনা, সেই আদর্শ সন্তানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিনা, আমার সন্তানরা সেই আদর্শ তাদের সন্তানকে এবং সমাজে ছড়িয়ে দিচ্ছে কিনা, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনাগুলো ঘটবে না। কিন্তু এর বাইরে এখন আমাদের আরও কিছু দিকে তাকাতে হবে। এক, আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দরকার আছে। এই শিক্ষা ব্যবস্থা প্রতিদ্বন্দ্বী বানায়, মানুষ বানায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে, সেখানে আমূল একটা পরিবর্তন আনতে হবে, আদর্শিক পরিবর্তন, স্ট্রাকচারাল বা অবকাঠামোগত পরিবর্তন। সেটা হচ্ছে সফট স্ট্রাকচার এবং হার্ড স্ট্রাকচার, সব জায়গায় পরিবর্তন আনতে হবে আমাদেরকে। লায়াবিলিটি আনতে হবে, একজন স্টুডেন্টের জন্য একটা কোড থাকবে, স্টুডেন্ট কোড, এবং সেটা মানছে কিনা স্কোরিং করতে হবে। এমনি হুট করে ঢুকে গেলাম, বিছানা একটা নিয়ে হোস্টেলে থাকলাম, সেটা করলে হবে না। সেখানে মনিটরিং সিস্টেমটা ডেভেলপ করতে হবে, আমাদের প্রভোস্টদেরকে ট্রেন আপ করতে হবে, আমাদের স্টাফ যারা রয়েছে তাদেরকে ট্রেন আপ করতে হবে, স্টুডেন্টদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় নিয়ে আসতে হবে। তারা যেন অ্যাকাউন্টেবল থাকে, জবাবদিহিতার আওতায়। তারা যেন বলতে না পারে এটা একটা ইউনিভার্সিটি, এখানে যা খুশি তা করা যায়। নো, একটা ইউনিভার্সিটি, একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নিয়মগুলো আমাকে মানতে হবে। যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সেখানে গুড গভর্নেন্স থাকবে। আর গুড গভর্নেন্স যেখানে থাকবে, সেখানে অবশ্যই ক্ল্যারিটি থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, অনেস্টি থাকবে, মডেস্টি থাকবে। এই জায়গাটায় পরিবর্তন আমাদেরকে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে গার্ডিয়ানদেরকে সংযুক্ত করাটা খুবই জরুরি। গার্ডিয়ান এনগেজমেন্ট, প্যারেন্টস এনগেজমেন্ট, স্টুডেন্টস, টিচার্স, গার্ডিয়ানস, প্যারেন্টস, এদেরকে এনগেজ করতে হবে, অ্যালামনাইদেরকে এনগেজ করতে হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্টনারদেরকে এনগেজ করতে হবে, মাল্টিপল স্টেক হোল্ডারদেরকে এনগেজ করতে হবে, এবং আমাদের যে সিন্ডিকেট ইউনিভার্সিটি সিন্ডিকেট, অবশ্যই রেপ্রেজেন্টেশনটা ফেয়ার হতে হবে, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ রেপ্রেজেন্টেশন হতে হবে। এবং ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টদের পার্টনারশিপটা এনশিওর করতে হবে, ওনারশিপ এনশিওর করতে হবে, স্টুডেন্টরা যাতে ইউনিভার্সিটিকে ওনারশিপ করে। আর এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইট ক্রিয়েটস ফ্রাস্ট্রেশন, এটা এনশিওর করতে হবে। এবং একই সাথে আমাদের যে পরীক্ষা পদ্ধতি, এটাকে পরিবর্তন আনতে হবে, যাতে স্টুডেন্ট ক্যান টেক প্রিপারেশন অ্যান্ড দে কুড গিভ মোর অ্যাটেনশন টু স্টাডিজ আদার দেন আদার non-curricular activities. এবং স্টুডেন্ট পলিটিক্স ফর শিওর এটাকে প্রহিবিট করতে হবে। নো মোর স্টুডেন্ট পলিটিক্স, ইনাফ ইজ ইনাফ। দিস ইজ আওয়ার টাইম টু ক্রিয়েট প্রফেশনালস, টু ক্রিয়েট সায়েন্টিস্ট,
টু ক্রিয়েট এক্সপার্টস। বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের সবগুলো সেক্টরে বিদেশি বিশেষজ্ঞদের এত প্রভাব কেন? কারণ আমরা বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না। কেন বিদেশি কনসালটেন্ট? কারণ আমাদের নিজস্ব কনসালটেন্ট নেয়। আমাদের ছেলেমেয়েরা দুর্নীতিগ্রস্ত একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হচ্ছে এবং তারা নিজেদের এক্সপার্টাইজ গ্রো করতে পারছে না। তারা নকল করে পাশ করার সুযোগ পাচ্ছে, তারা প্রশ্ন ফাঁস করা পরীক্ষায় পাশ করছে, তারা পড়াশোনার চেয়ে অন্যান্য কাজগুলোতে বেশি মনোযোগ দিচ্ছে। বিকজ the environment is not supportive, the entire system is not supportive, and there are something we can say that the entire system is lost somewhere. সেই মাইন্ডসেট থাকতে হবে, আমাদের সেই প্রিপারেশন থাকতে হবে এবং আমাদেরকে একযোগে কাজ করতে হবে সরকারের সাথে। ট্রায়াঙ্গুলেশনটা খুব দরকার, ফ্যামিলি, স্টুডেন্টস, ইউনিভার্সিটি একযোগে যেন হয়, যেন স্টুডেন্ট যেন জানে তাকে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং ফ্যামিলির সাথে একযোগে কাজ করতে হবে। ফ্যামিলি যেন এবং ইউনিভার্সিটির সাথে কাজ করতে হবে, ইউনিভার্সিটি যেন জানে তাকে স্টুডেন্ট এবং তার ফ্যামিলির সাথে কাজ করতে হবে। এই ট্রায়াঙ্গুলেশনটা যদি সম্ভব হয়, আমার মনে হয় দেয়ার উইল বি সিগনিফিক্যান্ট, খুব স্বল্প সময়ে এই ফলটা হাতে নগদ পাব। যদি আমরা হাতে নগদ ফল পেতে চাই, আমাদেরকে অবশ্যই এই কাজগুলো করতে হবে এবং এই জায়গায় আরো বেশি এমফাসিস। আমাদের মোরাল ডিগ্রেডেশন হচ্ছে এই জায়গায়, কিন্তু আমি মনে করি আমাদের রিলিজিয়াস লিডার যারা রয়েছেন তাদের একটা দায়িত্ব রয়েছে, সিভিল সোসাইটি যারা রয়েছে তাদের একটা দায়িত্ব রয়েছে, আমাদের যারা নিউজ, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া রয়েছেন তাদের একটা দায়িত্ব রয়েছে। আমি মনে করি আমরা সরকার, সিভিল সোসাইটি, ইনস্টিটিউশনস একসাথে যদি যৌথভাবে কাজ করতে পারি, পলিসি লেভেল থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন লেভেলে, তাহলে আমার মনে হয় ন্যাশন ওয়াইড যে মোরাল ডিগ্রেডেশন হচ্ছে সেটা আমরা রিকভার করতে পারবো। বিকজ বাংলাদেশ হচ্ছে হিস্ট্রিক্যালি এখানে আমরা সবাই জানি, এরপর এখানে ইসলাম এসেছে, বুদ্ধিজম এসেছে এবং এই সবগুলো ধর্ম কিন্তু খুবই মানবিক ধর্ম এবং আমরা এমনিতে শান্তিপ্রিয় মানুষ। আমরা আমাদের নিজেকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, ভাই বোনদেরকে ভালোবাসি, আমরা আত্মীয় স্বজনকে ভালোবাসি। আমরা যদি আমাদের পরিবার ইউনিটটাকে স্ট্রং করতে পারি, আমরা যদি আমাদের সামাজিক বন্ধনগুলোকে শক্তিশালী করতে পারি, আমাদের সমাজ ব্যবস্থা সর্দার প্রথা থেকে শুরু করে সেটা মহল্লা প্রথাটাকে যদি আমরা আরও শক্তিশালী করতে পারি এবং ধর্মস্থান কেন্দ্রিক যদি আমাদের কমিউনিটিগুলোকে অর্গানাইজ করতে পারি, দুটো অর্গানাইজেশন, একটা হচ্ছে মহল্লা ভিত্তিক আর একটা হচ্ছে ধর্মস্থান ভিত্তিক। ফর এক্সাম্পল ইসলামপুর একটা মহল্লা, ইসলামপুরের সমস্ত অধিবাসী ইসলামপুর মহল্লার অধীনে থাকলো, একটা মহল্লা কমিটি হলো, সেখানে সব কিছু হবে সামাজিকভাবে। আবার সেখানে দেখা গেল যে ইসলামপুরে 300 জন মুসলিম আবার 200 জন হিন্দু, তাহলে 300 জন মুসলিম কিন্তু ইসলামপুর কেন্দ্রীয় মসজিদের মুসল্লি, আর 200 জন হিন্দু ইসলামপুর কালীবাড়ির উপাসক, আর 100 জন বৌদ্ধ যারা ইসলামপুর বুদ্ধ মন্দিরের দায়িকা। ওকে, তো তাদের কিন্তু আবার ধর্মস্থান কেন্দ্রিক একটা কমিউনিটি আছে। বা এই দুটো সিস্টেমটাকে যদি আমরা স্ট্রাকচার্ড ওয়েতে আরও স্ট্রং করতে পারি, আমরা যদি গবেষণা চালাই কিভাবে এগুলোকে রিভাইভ করা যায় এবং ফ্যামিলি সিস্টেমকে কিভাবে রিভাইভ করা যায়, এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আমার মনে হয় কমিউনিটি লেভেলে বা সোশ্যাল লেভেলে আমাদের যে অস্থিরতাগুলো আছে, যেসব জায়গায় আমাদের উইকনেস আছে, যেসব জায়গায় আমরা মরাল ডিগ্রেডেশন দেখতে পাচ্ছি, সেই সব জায়গায় উই ক্যান হ্যাভ এ সিগনিফিক্যান্ট প্রোগ্রেস এবং আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে চাই সেই রেজাল্ট আমরা খুব শিগগির পাবো। এবং আমি মনে করি এই দ্বিতীয় স্বাধীনতার পর, আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের পর
উই হ্যাভ স্কোপ অ্যান্ড উই হ্যাভ potential to work on that. কারণ হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইউনিট অফ হিউম্যান সোসাইটি, হিউম্যান এক্সিস্টেন্স, হিউম্যান বিইং হচ্ছে ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এই দুটো জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা বোধহয় একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস দেখতে পাবো। এবং এক্ষেত্রে আরবান কমিউনিটিগুলোকে একটু অর্গানাইজ করতে হবে। আমাদের আরবান কমিউনিটিগুলো অর্গানাইজড না বলে কিন্তু অনেক বেশি পরিমাণে ড্রাগ রিলেটেড অফেন্সেস, কমিউনাল অফেন্সেস, রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং গ্যাং বেসড ক্রাইমস, জুভেনাল ক্রাইমস, কিশোর গ্যাংগুলো তৈরি হচ্ছে। সো আমাদের আরবান কমিউনিটি স্ট্রং করতে হবে এবং অর্গানাইজ করতে হবে। এসব বিষয় নিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের সাথে কাজ করতে পারি, আমাদের ডিফারেন্ট স্টেক হোল্ডার্স যারা সিভিল সোসাইটিস রয়েছে তাদের সাথে কাজ করতে পারি, ডেভেলপমেন্ট এজেন্সিসগুলোর সাথে কাজ করতে পারি, রিলিজিয়াস অর্গানাইজেশনসগুলোর সাথে কাজ করতে পারি, বিকজ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স may have different ideas এবং modalities, so we can have a mixed modality so to go forward. এবং এই জায়গাটা আমাদের আসলেই কাজ করা শুরু করা উচিত। কারণ একটা ব্রোকেন ফ্যামিলিস, একটা দেশ যেখানে ব্রোকেন ফ্যামিলি, ব্রোকেন কমিউনিটি থাকবে, সেই দেশটা কিন্তু আলটিমেটলি ফেল করবে। এবং এক্ষেত্রে আমরা পশ্চিমের দেশগুলো উদাহরণ নিতে পারি না, কারণ আমাদের যে মোরাল ভ্যালুস এটার সাথে ওদেরটা যায় না। আমাদের মোরাল ভ্যালুস হচ্ছে আমরা মাকে প্রণাম করি, পায়ে ধরে সালাম করি, বাবাকে পায়ে ধরে সালাম করি, সকালে যাওয়ার সময় মাকে বলে যাই, আমরা গাড়িতে ওঠার আগে মাকে ফোন করে বলি যে আমার জন্য একটু দোয়া করিও নিরাপত্তার জন্য। ওরা তো ওদের মাকে গাড়ি অ্যাক্সিডেন্ট না করে মতো নিরাপদে একটা জায়গায় পৌঁছানোর জন্য মায়ের দোয়ার ওদের দরকার হয় না। সো আমাদের কিন্তু মায়ের দোয়ার দরকার হয়। কেমন? সো এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে যে পশ্চিমা কোনো সোশ্যাল ডেভেলপমেন্ট মডেল, কমিউনিটি ডেভেলপমেন্ট মডেল, মোরাল ডেভেলপমেন্ট মডেল, ফ্যামিলি ডেভেলপমেন্ট আর ফ্যামিলি রিলেশন স্ট্রেংথেনিং মডেল আমরা আমাদের দেশে প্রয়োগ করাটা ঠিক হবে না। কারণ আমাদের ফ্যামিলি সিস্টেম, আমাদের ভ্যালু সিস্টেম, আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ, কমিউনাল রিলেশনশিপ, সোশিয়েটাল বিলিফ, সোশিয়েটাল আপব্রিঙ্গিং কিন্তু ওদের সাথে মিলবে না। সো আমাদের কাজগুলো করতে হবে আমাদের মতো করে, যেটা আমাদের এক্সপেকটেশনস রয়েছে, যেখানে আমাদের নিজস্ব কালচার রয়েছে, রিলিজিয়ন রয়েছে, কাস্টমস রয়েছে, আমাদের নিজস্ব হিস্ট্রি রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমাদের নিজস্ব বিলিফ সিস্টেম রয়েছে, আমাদের নিজস্ব এক্সপেকটেশনস রয়েছে, আমাদের নিজস্ব আপব্রিঙ্গিং রয়েছে। সো এই আপব্রিঙ্গিংটাকে অ্যাকনলেজ করতে হবে এবং এমনভাবে অ্যাকনলেজ করতে হবে যেটা কাজে দেবে, যেটা আমাদের এক্সপেক্টেড আউটকামটা আমাদেরকে সার্ভ করবে। আমাদের এক্সপেক্টেড আউটকাম যদি সার্ভ না করে তাহলে সেক্ষেত্রে আমাদের এসব ইনভেস্টমেন্টের আসলে কোনো দরকার নেই। আর বিশেষ করে already failed ওখানে ভায়োলেন্স হয়, স্টুডেন্টরা টিচারদেরকে পিটায়, টিচাররা স্টুডেন্টদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা টর্চার করে, মেন্টাল অর একাডেমিক অর আদার থিংস। সেখানে ফ্যামিলির কোনো মতামত নেই, সেখানে এক্সপেকটেশনগুলো আমাদের পূরণ হচ্ছে না। আমরা উই আর অলরেডি এ ফেইল্ড কেস বাই রেপ্লিকেটিং দ্য ওয়েস্টার্ন সিস্টেম। ইটস বেটার টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলভস হু উই আর। এখন সত্যি সময় এসেছে আমরা কে, আমরা কারা, আমাদের শক্তির জায়গাগুলো কি, এগুলো খুঁজে বার করার এবং সেই সব জায়গায় গুরুত্ব আরোপ করার সময় এসে গেছে। ইভেন প্রত্যেকটা সেক্টরে আমাদের বোধহয় রিথিঙ্কিংয়ের সময় এসে গেছে। হ্যাঁ, এবং ডিবেটের পথটা আমরা খোলা রাখছি না, ফলে আমাদের যেভাবে আমরা আমাদের মোরাল ভ্যালুসগুলো নিয়ে কাজ করতে পারার কথা সেভাবে আমরা কাজ করতে পারছি না। তো এইসব জায়গায় আমাদের কাজ করা খুবই 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 জরুরি। সবশেষে একটা কথাই বলবো যে একযোগে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে, হাতে হাত রেখে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা এককভাবে কখনোই নিজে সুখী হতে পারবো না। যদি এই রাষ্ট্রটাকে সবাইকে সুখী রাখতে চাই, নিজেকে সুখী হতে হবে এবং সবাইকে সুখী রাখার চেষ্টা করতে হবে। একযোগে কাজ করতে হবে, ফেলো ফিলিং থাকতে হবে। এই ফেলো ফিলিং যতদিন থাকবে না ততদিন আমরা আসলে কখনো একটা জায়গায় পৌঁছাতে পারবো না। সব মিলিয়ে আমরা সরকারকে সমর্থন করার জন্য সবাইকে অনুরোধ করছি। এটি দ্বিতীয় বিপ্লব, এরকম সুযোগ আর কখনোই আসবে না। আর সরকারের কাছে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে সরকার যেন খুব দ্রুত আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে নিয়ে একসাথে এগিয়ে যায়।
সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর আগামীর বাংলাদেশ অনেক বেশি সমৃদ্ধ হোক, সুখের হোক, শান্তিময় হোক এবং সমৃদ্ধ হোক।